নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারুণিক তথাগত সম্মুখ সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞানবিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের মহাপরিনির্বাণ সূত্র আলোচনা ক্লাস। शुक्रवार पड़ेगा जी। बनते बंदा ना মঙ্গল উপাসক শুরু করো। शुक्रवार पड़ेगा ना না দাঁড়াতে মাথা ব্যথা করতে সিরিয়াস মনে করো তারপরে কি আচ্ছা মাথা এই সমাধি আবার শুরু হয় না আজকে সমাধি ও হ্যাঁ সমাধি সম্পর্কে আলোচনা গরিবের গণনা হতে দেখি আমরা এই সবিতর্ক সবিচার বিবেক ও প্রীতি গত হারিয়ে এদুরই দরকার no বিবেক ও প্রীতি সুখ বাতে আলিয়া অনেক বিবেক ও প্রীতি সম্পর্কে জীবক হই আর কি আর দিয়ে না প্রথম দিয়ে জীবের প্রীতি এই দুয়ের মধ্যে বেশি বেশি তো ডিফারেন্স নাই। প্রথম ধ্যানের প্রীতি হয় বিবেকজ প্রীতি। এবার কি হ্যাঁ এবার কোনো ডিফারেন্স কোনো কিছু নাই। আগে আমরা শুধু প্রীতি শুধু জানি কিন্তু এই প্রীতি অঙ্গে বিবেকজ শব্দ যুক্ত থাকম পড়ব। আচ্ছা আচ্ছা আর কিন্তু এখন কেন পাই এই প্রথম ফাইলাম দেয় না বলতে না আগে আসিল আমরা খেয়াল ন করি না আর ওই অর্থসংগ্রহের মধ্যে ভাবে নাই নোয়াসিল করতে হবে প্রীতি নোয়াসিল দিয়ে এনে সূত্র পিটকের মধ্যে বিবেকজ প্রীতি এক জায়গা আছে প্রায় যুক্ত আছে মানে আচ্ছা আচ্ছা যাও বন্দনা করতে করতে আপনার খেয়াল বুঝে দেয় বন্দনার মধ্যে আছে দে কোথায় এটা বিবেকজ প্রীতি তারপর সুখ একাগ্রতার সম্প্রযুক্ত প্রথম দিয়া দুই বিতর্ক বিচার বর্জিত আধ্যাত্মিক সম্প্রসাদ বিতর্ক বিচার বর্জিত 2 নম্বরে এই দুটা বাদ যাবে। আধ্যাত্মিক সম্প্রসাদ চিত্তে একদি ভাব সহিত অবিতর্ক অবিচার সমাধিজাত প্রীতি সুখ একাগ্রতা সমুদ্রীয় ধ্যান। তিন প্রীতি বিরাগ উপেক্ষা একাগ্রতা সহিত স্থিতিশীল সম্প্রজ্ঞান বিহারে কায়িক সুখানুভব করা আর্যগণ যাকে উপেক্ষক স্থিতিমান সুখ বিহারে বলিয়া নির্দেশ করেন সেরূপ তৃতীয় ধ্যান। পূর্ব হইতে কায়িক সুখ দুঃখ ত্যাগ করিয়া এবং মানসিক সুখ দুঃখ পরিহার করত অদুঃখ অসুখ উপেক্ষা একাগ্রতা স্থিতি পায় শুদ্ধি চতুর্থ ধ্যান।
অসমাহিত ব্যক্তি সংসারে কোনো উন্নতি লাভ করিতে পারে না। সমাহিত ব্যক্তি অধ্যবসায়ের সহিত যেই কার্য আরম্ভ করুক না কেন তাহা সুসিদ্ধ হইয়া থাকে। সাক্ষ্যমণি এইরূপ সমাহিত চিত্তে সর্বকথা জ্ঞান আরম্ভ আয়ত্ত করিয়াছিলেন। সমাধি উৎপাদন হেতু 183-84 পৃষ্ঠায় সমাধি সম্বদ্ধাঙ্গ উৎপাদনের কারণ দ্রষ্টব্য। মাত্র 183-84 পৃষ্ঠা কালকে আমরা গেছিলাম ওখানে। আচ্ছা, তাইলে এখানে আমরা পড়তেছি যে সম্যক সমাধি নাকি সমাধি? এটা আমাদের শুধু সমাধি। হ্যাঁ, শুধু সমাধি এবং সম্যক সমাধির মধ্যে আমরা তফাৎ ব্যবধান এটা পড়ছিলাম, এটা মনে আছে। তারপরে আশা করি সকলের মনে থাকবে। আলোচনা করার যদি প্রয়োজন থাকে কেউ বলেন। সম্যক সমাধি এবং সমাধি, শুধু সমাধি মধ্যে ব্যবধান তফাৎ আছে, আমরা পড়েছিলাম, জেনেছিলাম। এখন কারো এটা জানার ইচ্ছে থাকলে বলেন, না হলে আমরা একটু এর পরেরটাতে যাব আর কি। এবং এই প্যারার মধ্যে কারো কোনো কিছু আরো আলোচনার দরকার আছে কিনা? কেউ কিছু বলতেছে না, তার মানে আলোচনার দরকার নাই। তাহলে নেক্সটে চলে যান। বান্তে 3 নাম্বারটা একটু আলোচনা করেন না। পৃথিবীরাক উপাখ্যা আর কি, একাগ্রতা সহিত স্থিতি সম্প্রজ্ঞান বিহারে কায়িক সুখ অনুভব করা, যখন যাহাকে উপাখ্যক স্থিতিমান সুখ বিহারী বলিয়া নির্দেশ করে। তো এটা পৃথিবীরাক মানে পৃথি থাকবে না, না আর কি, উপেক্ষা একাগ্রতা থাকবে যে তৃতীয় ধ্যানে। আমরা তো পাইছি উপেক্ষা পৃথি থাকবে তো। উপাসক আগে ইয়া বলেন, সম্যক সমাধি এবং সমাধি এই দুইয়ের মধ্যে কি তফাৎ আছে এটা একটু করে বলেন। আচ্ছা দাদা বলুক। আচ্ছা সমস্যা, তুমি বলো, সমস্যা নেই। না বলেন না দাদা। না সমস্যা নেই, বলো। তুমি বলছো বলো, বলবো আমি। সমাধি তো মানতে চিত্তের একাগ্রতা, মানে আলম্বনকে একদম একাগ্রতা হিসেবে মান্যতা দিয়ে থাকতে হবে সমাধি। আর সম্যক সমাধির মধ্যে তাইলে এই যে আমাদের মনের অর্থাৎ স্বরিন্দ্রের মধ্যে যা কিছু উৎপন্ন হবে, মনের বিক্ষিপ্ত চঞ্চল একদম সব পরিহার পূর্বক স্থির থাকতে হবে আর কি। মানে চঞ্চল ভাব একদম থাকবে না, অচঞ্চল ভাব মানে ওর মধ্যে মানে সংযুক্ত রাখা আর কি সম্যক সমাধি। প্রিয়াঙ্কা বড়ুয়া মনে আছে? দেন উপাসক বলেন। বলতে সমাধি তো চিত্তের একাগ্রতা, আমরা সেটা বুঝি, প্রায় সবাই জানি। আর এই চিত্তের একাগ্রতাটা যে কোনো আমাদের দৈনন্দিন জীবনও এরকম হয়। প্রত্যেকটা কাজ করতে গেলে আমাদের কোন একটা কাজ করতে গেলে এখানে একাগ্রতা অবশ্যই প্রয়োজন আছে। যেমন একজন শিকারী শিকার করতে গেলে তার ওই চিত্তের একাগ্রতা না থাকে, তার শিকার সে করতে পারে না। এটা হচ্ছে চিত্তের একাগ্রতা।
আর সম্যক কেন বলা হলো? সম্যক বলা হয়েছে যে এই কারণে, যে জায়গায় আমরা চিত্তটা একাগ্র করব, ওই জায়গা মধ্যে চিত্তটাকে নিবদ্ধ রেখে ওইখানকার প্রতিটা প্রতিটা কি বলা হচ্ছে, উৎপন্ন বিষয়কে মোট কথা এক জায়গার মধ্যে স্থির করে রাখা, এটার জানা, এটার উৎপত্তি, স্থিতি, বিলয় এগুলো জানা। যেখানে যে সম্যক, এখানে এখানে আরো বলা হচ্ছে কি, আমরা যদি সম্যক ভাবে জানতে চাই, তাহলে এখানে অনিত্য দুঃখ অনাত্মাটাকে বুঝতে পারা, পুরোপুরি বোঝা নয়, বোঝাতে গেলে তো প্রজ্ঞা চলে আসবে, ওই ঠিক আগ মুহূর্তে মানতে, এরকম ভাবে আমি বুঝি মানতে এটা। ঠিক আছে, আরো কেউ বলতে চাচ্ছেন বলবেন? ঠিক আছে, আমরা সমাধি সমাধি বলছি, কিন্তু একাগ্রতারই নামান্তর হচ্ছে সমাধি। একাগ্রতাকে আবার সমাধি ঠিক বলা হয় না, তবে ঠিক কত চিত্তক্ষণ পর্যন্ত বা কত চিত্তব্যাপী ঠিক একই জায়গায় চিত্ত ধরে রাখলে এটাকে সমাধি বলে, এটা নিয়ে অনেক রকমের কথা ছিল। কয়েকদিন আগে গুরুভান্তেদের কাছ থেকে আমি জেনে নিয়েছি বিষয়টা। এটা হচ্ছে যে আমরা যে চিত্তবৃত্তি পড়েছি তো, এগুলো যেখানে যত চিত্তক্ষণ যেভাবে থাকা দরকার ওভাবেই থাকে, কোনো জায়গাতে একটু সময়ের জন্য বেশি অপেক্ষা করে না, কোনো জায়গাতে একটু সময়ের জন্য লেট করে না। কত দ্রুত আমরা এই চিত্তক্ষণ অনুযায়ী যদি বিচার করি, কত দ্রুত আমাদের এই আয়ুষ্কাল কত দ্রুত গতিতে যে ক্ষয়প্রাপ্ত লয়প্রাপ্ত হয়ে যাচ্ছে বলার মতো না। যাই হোক, এই চিত্তের চলন প্রক্রিয়াকে এক মুহূর্ত কালও স্থির করে রাখা এটা সম্ভব না। তাহলে সমাধি কোথায়? স্থির করে যদি রাখতেই না পারে তাহলে সমাধি কোথায় আবার? বুঝতে পারছেন বিষয়টা? স্থির করে রাখা তো আমার দ্বারা সম্ভব হচ্ছে না। স্থির বলতে এখানে ওইরকম স্থির করে রাখতে পারলে তো কথা ছিল না। স্থির এই যে ক্ষণ মুহূর্ত যে স্থিরটা হচ্ছে ওই সময়ের জন্য সমাধি আসলে এখানে মোট কথা চিত্তটাকে বাইরে আলম্বনের মধ্যে যেতে না দেওয়া। হ্যাঁ, মোটামুটি। হ্যাঁ, সুকুমার বাবু অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাটা। নিবরণ মুক্ত থাকাটা কি, পঞ্চ নিবরণ মুক্ত থাকাটাই এখানে সমাধি বলা হচ্ছে এখানে, নাকি? সুকুমার বাবু এই জায়গাটা খুব সুন্দর করে লিখে রাখবেন, সবসময় মনে আসবে না, মনে থাকবে না। চিত্ত নিয়মে চিত্তের কার্য আদি অনুসারে অনিত্যতা, এটা ভুল না, এটা সত্য। এই অনিত্য সদা সর্বদা বহমান, এটা অনন্ত সময়ের দিকে এটা পাড়ি দিবে। কখনো কোনো সময়ের জন্য এটাকে নিশ্চল করে রাখা, এটাকে আমরা যেই অর্থে সমাধি মানে স্থির করে বসে থাকা, ঠিক এমন বিষয় না। স্থির বসে থাকে না কখনো চিত্ত নিয়মে ভবাঙ্গ চলন উপচেদ যেই কার্যগুলো সংগঠিত হবার, এগুলো কন্টিনিউ এভাবে করতে থাকে। তাহলে আমরা সমাধি কাকে বলতেছি? সমাধি বলতেছি যে এরকম আমি যে বিষয়কে আলম্বনকে আমি বিতর্ক হিসেবে ধরে নিয়েছি, স্মৃতি
করা শুরু করেছি, ওই বিষয়কে চিত্ত ভবাঙ্গে যাবে, ভবাঙ্গ থেকে আবার ঘুরে আবার সেই শ্বাস প্রশ্বাসে, শ্বাস প্রশ্বাসের কার্য সমাপ্তি করে আবার ঘুরে আবার সেম, এটা দেখবে। মাঝখানে এমন কোনো বিষয়ে আবার সংযুক্ত করবে না চিত্তকে, পুনঃ 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 একই জায়গায় একই আলম্বনে একইভাবে এটা ধরে রাখা, এবং সেই একইভাবে ধরে রাখতে রাখতে ক্রমান্বয়ে এটা কিন্তু যেগুলো আমরা দেখেছি এটা ক্রমান্বয়ে উন্নতির দিকে যায়। হ্যাঁ, ওই যেটা পরিকর্ম নিমিত্ত উপচার নিমিত্ত পড়েছেন না আপনারা, উদ্গ্রহ নিমিত্ত। হ্যাঁ, এইভাবে ওই বিষয়গুলো ক্রমিক ভাবে উন্নতি হয়। একই চিত্তের মধ্যে এগুলো হচ্ছে না, এগুলো বারবার ঘুরে ঘুরে একই জায়গায় যাচ্ছে, বারবার ঘুরতেছে, চিত্তের তালে ঘুরতেই রয়েছে, কিন্তু আলম্বন একটাই রয়েছে। ওই ঘোরাটাই তো বিতর্ক। হ্যাঁ, মানে এটা ক্লিয়ার করার জন্য আমাদের সবার জন্য আর কি, আমি ওই জন্য প্রশ্ন করছি। হ্যাঁ, তাহলে এখন বুঝছেন না, মানে এক চিত্ত হয়ে থাকা না, আলম্বন একটা, কিন্তু চিত্ত ঘুরে ঘুরে বারবার ওখানেই আসবে, ঘুরে ঘুরে ওখানেই আসবে। মাঝখানে এমন কোনো অবকাশ দেওয়া যাবে না চিত্তকে যে অন্য জায়গায় বসতে সুযোগ পায়, যাইতে সুযোগ পায়। উপাসক সুকুমার বাবু অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, চিত্ত নিয়মে চলতে থাকবে, এটা অত্যন্ত দ্রুত গতি সম্পন্ন, এটা এটার কাজ করে চলবে। তাহলে সমাধি কাকে বলতেছি, যে সমাধি বলতেছি যে ঘুরে আবার এই জায়গাতেই আসবে, ওটা দ্বিতীয় অনেকগুলো জায়গা আছে, কোনো জায়গাতেও যাবে না, ও বরাবর আবার শ্বাস প্রশ্বাসকেই দেখবে, আবার শ্বাস প্রশ্বাসকেই দেখবে, বা যেটা আলম্বন গ্রহণ করেছে ওটাকেই দেখবে। ওটা বারবার 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 করে ওটার মধ্যে থাকবে আর কি, ওই চিত্রটা বাইরে বাইরে কোনো আলম্বন গ্রহণ করতে দেবে না, ওই জায়গার মধ্যে থাকাটাই হচ্ছে। এইটাই হচ্ছে ওই সময় পঞ্চ নিবরণ মুক্ত থাকে আর কি ওই সময় চিত্রটা। তো এটা ঠিক কতবার গণা, তো এটা সাধ্য সামর্থ্যের বাইরে। আছে কিনা জায়গার মধ্যে, কারণ এটা প্রথম অবস্থা, এটা আস্তে 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 গভীরে যেতে থাকবে, যে প্রথম থেকে। তো এটা তোমাদের কোনো ইয়ে আছে কিন্তু থাকার কথা নয় নরমালি। অর্থাৎ ঠিক কতক্ষণ সময় থাকলে এটাকে সমাধি বলা হয়, আচ্ছা আচ্ছা, এটা বলতেছি যে মানে কতবার ঘুরলে বা কতক্ষণ ঘুরলে এটাকে সমাধি বলা হবে, ঠিক এই বিষয়টা এখনো সমাধান হয়নি, আর তো আমি চেষ্টা করতেছি। এটার কোনো যদি এরকম কোনো কথা যদি পাওয়া যায়, যে মানে এখন বর্তমান সময় দিয়ে যদি এটাকে একটা আমরা উদাহরণ দিতে পারি, 1 মিনিট কাল বা 2 মিনিট কাল একই জায়গাতে এরকম একই আলম্বনে চিত্ত বসিয়ে রাখতে পারলে ওটাকে ঠিক সমাধি বলা হয়। এরকম কোনো কথা যদি পাই আমরা পরে আলোচনা করব। হ্যাঁ, আচ্ছা, তাইলে আমরা সমাধি চিনলাম। এখন এই সমাধি, দাঁড়ান, আরো কথা আছে, মাঝখানে কেটে যাবে। একাগ্রতা কিন্তু আমাদের সর্বচিত্ত সাধারণ চৈতসিকের মধ্যেও আছে। ওই একাগ্রতা এই সমাধি একই না, একাগ্রতা ওটা এক চিত্তের জন্য, এক চিত্তক্ষণের জন্য, প্রত্যেকটা চিত্তক্ষণের মধ্যেও সেই একাগ্রতা রয়েছে। সমাধি হচ্ছে যে এটা রানিং করে আবার সেই জায়গায় সেম জায়গায়, এটা হচ্ছে সমাধি। তাহলে একাগ্রতা এবং সমাধি এই দুইয়ের তফাৎটাও বুঝলেন। একাগ্রতা আগে কেউ যদি না চিনিয়ে থাকেন আবার পুনরায় চিনলেন। সম্যক সমাধি, এবার উপাসক যেটা বলছেন সেটা ঠিক আছে। সম্যক সমাধি হচ্ছে যে সমাধিকে নির্বাণ লাভের কারণে বা অনিত্য দুঃখ অনাত্মা দেখার কাজে ব্যবহৃত করব, অথবা নির্বাণ লাভের কারণে ব্যবহার করব বা উৎপন্ন করব, এটাকে বলা হয় সম্যক সমাধি।
কারণ এই সমাধি দ্বারা আপনি প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান সহ ব্রহ্মলোক আদি বা বর্তমানে ঋদ্ধি আদি এগুলো সবগুলো অর্জন করা যায়, লাভ করা যায়, অনেক রকমের ক্ষমতা পাওয়ার। হ্যাঁ, তো এরা অনেকেই আছে এই ধ্যানলাভী সমাধিলাভী ব্যক্তিত্ব, তারা কেউ নির্বাণ লাভের দিকে এগুলোকে ব্যবহার করে না, তাদেরটা সম্যক সমাধি না। যখন এটা নির্বাণ লাভার্থে ব্যবহার করবে তখন হচ্ছে সম্যক সমাধি। আপনি যেটা বলেছেন ক্ষুদ্রাণুক্ষুদ্র অংশ কিসের? নামের এবং রূপের। একদম সর্বকনিষ্ঠতম অংশকেও এই সমাধি দ্বারা বিশেষ যন্ত্র, এটা বিশেষ অবস্থা। আমরা যেমন এদিকে বিশেষ অবস্থা দেখার জন্য অনুবীক্ষণ যন্ত্র, দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করি না? দূরের কোনো জিনিসকে আমরা পরিষ্কার করে দেখার জন্য দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করি। হ্যাঁ, আর এই দূরবীক্ষণ যন্ত্রের মধ্যে এখন যাইতে যাইতে মহাকাশ পর্যন্ত তারা মহাকাশের গ্রহ নক্ষত্রগুলো খুব ভালো করে দেখতে পাচ্ছে, এরকম যন্ত্র বাইর করছে। হ্যাঁ, তারপরে এদিকে অনুবীক্ষণ অতি ক্ষুদ্র প্রাণীকে দেখার জন্য বাইর করছে, এবং এখন বর্তমানে এত বেশি ডেভেলপ করছে যে ওই ক্ষুদ্র প্রাণীর ভিতরে আবার যে প্রাণীগুলো আছে এটা বাইর করার পর্যন্ত যন্ত্র বাইর করছে। মানে ক্ষুদ্র প্রাণী, ওই ক্ষুদ্র প্রাণীর ভিতরে আবার প্রাণী আছে। মানে আমাদের ভিতরে যেমন অসংখ্য পোকামাকড়ের বসতি অবস্থান, লেদা পোক আছে না অনেকগুলো, কৃমি আছে না অনেকগুলো, ওই কৃমির মধ্যে তো কৃমি আছে স্বাভাবিক, কিন্তু আমি যেটা বলছি এটা একদম ছোট প্রাণী, ওই প্রাণীর ভিতরেও আবার প্রাণের অস্তিত্ব আছে। আরো অন্য জাতের, অন্য কোয়ালিটির আরো ক্ষুদ্র প্রাণী ওই প্রাণীর ভিতরেও অবস্থান করে। এগুলো দেখার পর্যন্ত যন্ত্রপাতি এখন বর্তমানে বাইর করছে, বুঝছেন? তো ঠিক একইভাবে বিজ্ঞানরা যেভাবে ওই বিষয়গুলো দেখতেছে, আমরাও সেম বিষয় এই সমাধি যন্ত্র মাধ্যমে, এই সমাধিটাও উদাহরণ দিতে পারেন ওরকম অনুবীক্ষণ যন্ত্রের সঙ্গে বা দূরবীক্ষণ যন্ত্রের সঙ্গে উদাহরণ দিতে পারেন। হ্যাঁ, তো এটা যখন এভাবে ফিট করা হয় আমাদের এই আলম্বনগুলোর মধ্যে, বিশেষ করে নাম এবং রূপে যখন এভাবে ফিট করা হয়, নামের সাইডে আপনি দেখলে আপনি তখন নামের এই পূর্ণাঙ্গতা দেখবেন, নামের একদম গঠন প্রক্রিয়া, এদের সংলগ্নতার প্রক্রিয়া, এবং এরা যে কত দ্রুত অনিত্য হয়ে যাচ্ছে, এবং এত দ্রুত অনিত্যশীলতার মধ্যে আপনি সুখ বলার মতো কোনো জায়গাকে আপনি খুঁজে আর পাচ্ছেন না। সুখ বলার মতো কোনো কিছু এখানে নাই, সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ভাবে এতদিন বলে আসছিলাম সুখ সুখ সুখ, এটা প্রতীয়মান হয়। তারপরে আমি যেরকম এতদিন একটা এগুলো একটা কিছু একটা বিষয়, এটার একটা কিছু ক্ষমতা আছে না, এখানে যে প্রত্যেকে ক্ষমতা লেস, এটা আপনি ওই জায়গায় গিয়ে সমাধি উৎপত্তি হলে ওই সমাধি মেশিনের দ্বারা, সমাধি যন্ত্রের দ্বারা আপনি ওই বিষয়টা প্রত্যক্ষ করতে পারবেন, স্বচক্ষে দর্শন করতে পারবেন, উপলব্ধি করতে পারবেন। এখন আমরা যেটা জানতেছি এটা বুদ্ধ বলেছেন বলে জানতেছি আমরা, বুদ্ধের কথাতে। বুদ্ধের কথাতে শুনে আপনি এই উপলব্ধি না হওয়া পর্যন্ত এই নির্বাণ অর্জন করা, নির্বাণ প্রত্যক্ষ করা এর সম্ভব না। সমাধি আপনাকে নিজেকে অর্জন করতে হবে, করে এই নাম এবং রূপের যথাস্বরূপ আপনাকে নিজেকেই দেখতে হবে, আমাদেরকে নিজেকেই দেখতে হবে। দেখলেই আমরা এই নাম এবং রূপের সমস্ত খেলাকে, সমস্ত কারসাজিকে আমরা ছেড়ে দিতে পারবো। আর এটা ছেড়ে দেওয়া মানে আপনি নাম এবং রূপের থেকে মুক্ত। নাম এবং রূপের থেকে মুক্ত মানে আপনি নির্বাণ ধাতুতে উপনীত হয়েছেন, নির্বাণ প্রত্যক্ষ করেছেন। নাম এবং রূপের থেকে আপনি ছুটে গেছেন, সংশ্লিষ্ট নয়, সংযুক্ত নয় আপনি। তাহলে এই কাজের জন্য যারা সমাধি ব্যবহার করবে তাদের সমাধি হচ্ছে যে সম্যক সমাধি। আমরা আগেও আলোচনা করছি, এখন আবার পুনরায় আলোচনা করাতে আমাদেরও বিষয়টা পরিপুষ্ট হয়েছে। তো এটাকে নাম রূপ পরিচ্ছেদ জ্ঞান বলা হয় কি না? হ্যাঁ, নাম রূপ পরিচ্ছেদ জ্ঞান আর কি, এটা মানে নাম রূপের যথা পরিচয় পাবেন। নাম রূপ পরিচ্ছেদ জ্ঞান বলতে প্রথমে নাম আর রূপ এক নয় আর কি, নামকে আলাদা করা হ্যাঁ এটা এক জিনিস, নাম রূপ সেপারেট করা এটা এক বিষয়।
না ওইটা পুরোপুরি জানাটা আর কি মানতে নাম হ্যাঁ নামের বিষয়টা আমরা পুরো আদ্যপান্ত জানা, আর হুম রূপের বিষয়টা আদ্যপান্ত জানা, যেটা হুম আসলে প্রয়োজন আর কি। ওই আপনার কলা থেকে শুরু করে ওদিকে হুম পর্যন্ত রূপের কলা, ওদিকে নামের পুরোপুরি অতি হুম, সূক্ষ্ম এবং সূক্ষ্ম বিষয়। হ্যাঁ। আর নাম রূপ হুম। পরিচ্ছেদ জ্ঞান হচ্ছে যে মানে নাম এবং রূপকে আলাদা আলাদা করে চিহ্নিত করতে পারা, হুম। পরিচ্ছেদ আলাদা জ্ঞান। হ্যাঁ ওইটা এটা করলে কিন্তু পারলে বাকিটা আমাদের বলতে সহজ হবে। আমাদের যেটা অবস্থা এটা হচ্ছে যে রূপের একদম পরিচ্ছেদ পুরা বিভাজন হুম, করে হুম, সবিস্তারে বিবেক শেষ পর্যন্ত বিভাগ বিভাজন করে ফেলা, নামকেও ঠিক শেষ পর্যন্ত বিভাগ বিভাজন করে ফেলা, করে বলতে হ্যাঁ। এদের একদম সমূল অস্তিত্ব, মৌলিক অস্তিত্ব কি আছে এটা দেখা। কি আছে মৌলিক অস্তিত্ব নামের? শূন্য, রূপের? তাও শূন্য বলতে। হ্যাঁ, এই শূন্যতা দেখতে পাওয়ার জন্যই এই সমাধি লাগবে। কেন বলতে আমি কোন একটা দেখেন শুনলাম যে নাম রূপ পরিচিত জ্ঞান যার উৎপন্ন হয়েছে ও শ্রোতাপন্ন থেকে দূরে নয়, ওকে চুল খুব কাছে। শ্রোতাপন্ন ওই সময় যদি ওই পরিচিত জ্ঞান যদি সুস্পষ্ট জেনে যদি উনি মৃত্যুবরণ করেন, উনি সরাসরি ইয়েতে গিয়ে ওইখানে শ্রোতাপন্ন হয়ে যায়, এখান থেকে চুল শ্রোতাপন্ন এসে উনি চলে যাবেন, হুম ওনার তার উপায় যেতে হবে না। হুম অনেক আগে একবার কোন একটা দেশে শুনছিলাম আর কি এটা। হুম যেটা শুনেছেন সেটা একদম বরাবর। হ্যাঁ, ব্যাপারটা ঠিক। এই এই অবস্থা আমার গ্রন্থের কথা আপনাদেরকে তো বলছিল আগে। আমার গ্রন্থ হুম, এগুলো প্রায়ই বলতেন। এই বিষয়গুলো যারা মানে পুঁথিগতভাবেও বা হুম, দেশনা থেকে শুনেও এই নামরূপের কলা কৌশল, নামরূপের গঠনতন্ত্র, গঠন প্রক্রিয়া সম্পর্কে যাদের জানা হয় এবং অবিদ্যার প্রত্যয় সংস্কার, ওই যে দ্বাদশ নিদান সম্পর্কে যারা বিশেষ রূপে জানে, হুম, হ্যাঁ একদম করতে, স্ব-উপলব্ধ না হোক, এটা খুবই পুঁথিগতভাবেও গুরুত্বপূর্ণ। বা দেশনাগতভাবেও যদি কেউ যদি ওইভাবে শোনে, হ্যাঁ, তাহলে কিন্তু তাদেরকে এইভাবে শ্রোতাপত্তি মার্গের খুব কাছাকাছি বলা যেতে পারে। হ্যাঁ বলতে। তারা খুব দূরে নয়। যা শুনেছেন ঠিকঠাক শুনেছেন। তাহলে আমরা সমাধি এবং সম্যক সমাধি এটা খুব ভালো করে চিনলাম। কালকে আমরা বিশেষ করে আলোচনা করতে চাইছিলাম যে সমাধি যদি আমার কাছে না থাকে, সমাধি আসার কি উপায় আছে? এরকম কিছু উপায় এখানে লেখা আছে 83 পৃষ্ঠা এবং 84 পৃষ্ঠার মধ্যে। সেটা আমরা পড়ব। পড়ার আগে প্রথম ধ্যান সম্পর্কে একটু আলোচনা আমরা করি বলতে ক্রমান্বয়ে। শিবকুমার কি প্রশ্ন করছিল বলতে, এটা শুনিলে ভালো হবে। হ্যাঁ, সুকুমারবাবু এগুলো বলতে চাইছেন যে প্রথম ধ্যান, তৃতীয় ধ্যান সম্পর্কে বোধহয়। তারপরে সুকুমারবাবু আরেকটা কি একটা বলতে চাইছিলেন মাঝখানে। উপাসক বলেন। আর এটা যেটা বলছি এটা একটু লিখে রাখবেন উপাসক সুকুমারবাবু আপনার ডায়েরির মধ্যে। না বান্ত এটা বলতে চাইছিলাম যে অর্থাৎ এখানে ধ্যান বেদে চতুর্বিধ করা হয়েছে আর কি সমাধিকে, মানে সেটা অর্থাৎ ওই প্রথম ধ্যানে তো আছে বিতর্ক বিচার প্রীতি, দ্বিতীয় ধ্যানে তো বিতর্ক বিচার বুঝিত, আবার তৃতীয় ধ্যানে প্রীতি বিরাগ উপেক্ষা একাগ্রতা। তো এই তৃতীয় ধ্যানে তো আমরা উপেক্ষা একাগ্রতা পাই নাই, তৃতীয় ধ্যানে তো আছে যে অর্থাৎ সুখ, প্রীতি এবং সুখ আর কি। এটাই আমি বলতেছি আর কি, এটা আমরা এখন আবার একটু আলোচনা করলে তো কোন জায়গাতে ইয়ে আছে, ঘাটতি আছে, এটা বাইর হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা বন্ধু। তাহলে উপাসক বলেন প্রথম ধ্যানটা বলেন, প্রথম ধ্যানে কি কি বিষয় একত্রিত হয়? বলতে এখানে তো আমরা আগে পড়ছি, এখানে লেখা আছে বিতর্ক বিচার প্রীতি সুখ একাগ্রতা, এই পাঁচটা মিলে প্রথম ধ্যান। তো বলতে প্রথম দিনে কি বিস্তারিত এখানে বলতেছেন নাকি এই এগুলাই বলার জন্য বলছেন, যে আমি বিতর্ক বুঝিনি তো ঠিক। সবার মনে আছে, বিতর্ক কি জিনিস?
বিতর্ক বলেন উপাসক। আচ্ছা, বিতর্ক হচ্ছে একটু আগে আপনি বলছেন, আমি সেটা রিপিট করছিলাম যে সবার এটা দৃষ্টি আকর্ষণ করার জন্য। আমরা যখন ধ্যানে বসি, প্রথম আলম্বনে আমরা যদি শ্বাস প্রশ্বাসে মনটা রাখার চেষ্টা করি, ওই শ্বাস প্রশ্বাসে মন রাখতে গিয়ে আমরা দেখতে পাই যে আমাদের মন এদিক সেদিক চলে যাচ্ছে। ওইখান থেকে আবার ধরে নিয়ে এসে একই জায়গায় রাখা, এখানে মানে হচ্ছে সেটা বিতর্ক। মানে এটা স্মৃতি আর কি, স্মৃতি ঠিকঠাক করে রাখতে গিয়ে আমাদের এই বিতর্কটা হয়। এরকমই তো নাকি? হ্যাঁ, এখন আজকে এটা আরেকটু সোজা হবে। আগে যা বুঝছেন, আজকে আরেকটু সোজা হবে আমাদের আজকের উদাহরণের কারণে। হ্যাঁ, এই যে আমাদের চিত্তের যে চলন প্রক্রিয়া যে রয়েছে, চিত্ত তো ওইভাবে চলতে থাকবে। আবার যখন বের হবে ভবাঙ্গ উপচ্ছেদ করে, ভবাঙ্গ উপচ্ছেদের পরে কি হয়? সম্প্রতিচ্ছ সন্তিরণ ব্যবস্থাপন ক্রমে আসে না? এগুলো ক্রমান্বয়ে এগুলো চলবে। হ্যাঁ, ওগুলো চলার সময় অন্য কোনো দিকে তাকে ডাইনে বামে ঢুকতে দেওয়া যাবে না। সোজা আবার এই শ্বাস প্রশ্বাসেই তুমি আসো, ওকে বলাজুরি করে নিয়ে আসা, এটা হচ্ছে বিতর্ক। ওকে অন্য কোনো দিকে যেতে না দিয়ে চুপচাপ তুমি আবার এই জায়গাতেই আসো। আমরা জোর করে মনকে অনেক কিছু বাধ্য করি না, আমরা করি কি করি না? যেমন আমাদের পড়াশোনা করতে ইচ্ছে করে না, কোনো ভালো কাজ করতে ইচ্ছে করে না, অনেক সময় অনেক রকম আসে না এরকম? তো এগুলোকে আমরা তখন কি করে জোর করে আমরা ওই ভালো কাজটা করাই। কিভাবে করাচ্ছি? যে জোর করে, মনকে জোর করে। ঠিক জোর করে করানো, এখানেই আসো, এই স্মৃতিতেই মনোযোগ দাও। বাইর হইতেই আমি এখানেই আনলাম, বাইর হইতেই আমি আবার এখানে আনলাম। কোত্থেকে? ভবাঙ্গ থেকে যখনই বের হয় উপচ্ছেদ করায়, আমি ওখানে খুব সজাগই থাকি, সতর্ক থাকি যে আমি শ্বাস প্রশ্বাস ছাড়া অন্য কোনো জায়গাতে আমি যেতে দিব না। এই কাজটা করার নাম, এই বিষয়টাকে ঠিক সতর্কতার সহিত আবার পুনরায় এখানে স্থাপন করতে পারার নাম হচ্ছে বিতর্ক। তো এখানে বিতর্কটাকে মানে ধরে রাখার জন্য আমাদের ওই স্মৃতিটাই মুখ্য ভূমিকা পালন করি এখানে। স্মৃতি বলেন এগুলো এটার বাইরে না, ওটা একটা বাইরে নয়। হ্যাঁ, এটার ওই বিষয়ের বাইরে না। হ্যাঁ, এটা আমিও চিন্তা করতেছি আপনারা এটা বলবেন। হ্যাঁ, এটা আমি বাইরে কোনো কিছু না। আমাদের সবার বিতর্ক বললে বললে মানে বুঝতে সুবিধার জন্য আর কি বলছিলাম। বিতর্ক বললে সেখানে স্মৃতি আর বাইরে নাই না। হ্যাঁ, স্মৃতির কাজও সেখানে আছে। হ্যাঁ, তাইলে ঠিক ওই জায়গাতে ঝুলাই রাখার, একই জায়গাতে বারবার এনে দেওয়ার কাজ যে করে, ওই কাজটার নাম হচ্ছে বিতর্ক, বা করতে পারার নাম হচ্ছে বিতর্ক। সবিতক্কাং সবিচারাং। তাইলে আমরা বিতর্ককে আরেকবার নতুন করে চিনলাম, ভালো করে চিনলাম। আগে যা চিনা ছিল তাও ভুল ছিল না, এটা ঠিক ছিল। এখন আরো একটু পরিষ্কার হয়েছে। এগুলো বইয়ের ভাষা না, এগুলো আমাদের ভাষা, যার যার মতো করে এগুলো তুলে রাখবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে সবিচার বলেন উপাসক। ওই আপনি যেটা বলছেন সেই বিতর্কটাকে এক জায়গায় রেখে দেওয়ার চেষ্টা করাটাই হচ্ছে এখানে বিচার। সুকুমার বাবু বলেন। ধরে রাখা, পরীক্ষা করার। সুকুমার বাবু বলেন। হ্যাঁ, বানতে ঠিক আছে। তো যে বিতর্ক দ্বারা বানতে হয়, অর্থাৎ চিত্ত বলেন, আলম্বন বলেন, অর্থাৎ মানে ওই এভাবে বিচার করা আর কি বানতে।
কথা ওই লঙ্ঘনের স্বভাব উদাহরণটা খুব জানিবা। সুন্দর ছিল, আমরা একটা উদাহরণ পাইছিলাম, বাম হাতে ধরে ডাইন হাতে ইয়া ও করা, আচ্ছা, কাছ দিয়ে কাটাটা। অনুমোচন আর কি মজা, বানতে, হ্যাঁ, পূর্ণ অনুমোচন, পূর্ণ অনুমোচন, হ্যাঁ। অনুমোচন। অর্থাৎ অনুমোচন হচ্ছে বিচারের লক্ষণ। বিচারের লক্ষণ, এই হ্যাঁ। এই গল্পটা মনে রাখবেন এগুলো চেনার জন্য। হ্যাঁ, তারপরে অর্থাৎ বিতর্ক মানে আলম্বনের উপর স্থির রাখা, ওই আলম্বন স্থির রেখে মানে অর্থাৎ ওই অনুমোচন করা আর কি। হ্যাঁ, ওই মানে আমি পরীক্ষা নিরীক্ষা করা আনাপান আর কি। স্মৃতি মনে করেন আমার আলম্বন, আমি আনাপান স্মৃতিতে আমার চিত্ত দাঁড় করাইলাম, চিত্ত পৌঁছাচ্ছি আমি। হ্যাঁ, চিত্ত পৌঁছানোর পরে ওই জায়গাকে আমি দেখাশোনা করব, ওটা কি কেমন, ওটা গোচরীভূত মানতে হয়। গোচরীভূত একটা শব্দ ছিল গোচরীভূত আমাদের। করা, ওইখানে গোচরীভূত প্রবেশ করা, করা, ওখানে প্রবেশ করে ওই বিষয়টাকে হুম, বিচার আচার করা আর কি, বিচার পরীক্ষা, হ্যাঁ, বিচার করা, পরীক্ষা হ্যাঁ। নিরীক্ষা করা, বিচার আচার করা। ওই এতটুকু সময়ই, এই এতটুকু সময়ের মধ্যে যতদূর মানে ওখানে মনটা যেন এটা, ওইখান থেকে সরে না যায়, হ্যাঁ, সরে যেতে না পারে। এটা হচ্ছে বিচার। তারপর হচ্ছে যে বিবেকজ প্রীতি সুখ। আমরা নর্মালিও প্রীতি আমাদের হয়, উৎপন্ন হয় নানা কারণে, নানাভাবে আমরা প্রীতিতে আবদ্ধ হই। এই সমস্ত প্রীতিগুলো হচ্ছে যে কামছন্দ থেকে এই প্রীতিগুলো উৎপন্ন হয়, নর্মাল প্রীতিগুলো। কামের আবেশে যখন আমরা প্রীত হই তখন এই প্রীতিগুলো আমাদের উৎপন্ন হয়। কিন্তু এটা হচ্ছে যে বিবেকজ প্রীতি, এখানে কাম সংক্রান্ত কোনো বিষয় নাই, পঞ্চকাম গুণের কোনো বিষয় এখানে নাই, এটা বর্জিত করে, এটা মুক্ত বর্জিত থেকে, করে বিবেক চিত্ত যখন উৎপন্ন হয়, আবেগ বাদ দিয়ে বিবেক চিত্ত যখন উৎপন্ন হয়, এই বিবেক চিত্ত দিয়েই এই প্রীতি অনুভব করতে পারে, বুঝছেন? আর অন্যান্য যেগুলো আমরা জানছি, কত 6 প্রকার প্রীতি, 5 প্রকার প্রীতি, যা যা জানছিলাম আর কি, এগুলো সব ঠিক আছে। তবে এই প্রীতিটা হচ্ছে যে বিবেকজ, এটাতে উনি পঞ্চকামগুণীয় ভাবে অন্যান্য কামনাজ প্রীতিকে আমরা যেভাবে নিংড়েছিলাম, আকৃষ্ট হয়েছিলাম, ওই রকম আকৃষ্টতা এখানে থাকবে না। হ্যাঁ, এখানেও একটা আকৃষ্টতা আছে, তবে সেটা ওটার মতো না, এটা বিবেকজ, এটা বিবেকজ প্রীতি। তারপরে এটা থেকেও আরো উন্নততর অবস্থা, স্বস্তি প্রীতি, মজা আরো আছে, এটা পরেরটা। এগুলো যখন আপনি বুদ্ধ মার্গের দিকে যাবেন, আর্য মার্গের দিকে যাবেন, সেই জায়গার প্রীতি, বিবেক, এটা আলাদা। আর এই প্রথম ধ্যানজ, রূপগোচরের প্রথম ধ্যানজ এই প্রীতি, এটা আলাদা শ্রেণী, বিবেক করে করে হবে আর কি, ক্রমান্বয়ে উন্নত। এটা সাধারণ প্রীতির মতো না, কামবর্জিত বিবেকজ প্রীতি। তারপরে সুখ, দুঃখহীন অবস্থা। তারপরে হচ্ছে যে একাগ্রতা হচ্ছে যে ওই যে সবিতর্ক বললাম, বারবার একই বিষয়ে আবার এনে দিতে পারার, একই জায়গাতে বসিয়ে দিতে পারার, ভিন্ন কোনো জায়গাতে বসতে না পারার যে প্রক্রিয়া, একাগ্রতা। এই 5টা বিষয়ের যৌথ সমন্বয় হওয়া মাত্র বলা হয় প্রথম ধ্যান লাভী ব্যক্তি। প্রথম ধ্যান ও চিত্ত, প্রথম ধ্যান অবস্থা, এই 5-এর সমন্বয় এটা টাইম থাকবে। বিতর্ক ঠিকঠাক হইলে, বিচারও ঠিকঠাক হইলে, বাকি সবগুলো এমনি উৎপন্ন হয় যে বিতর্ক বিচার একাগ্রতা, এই 3টা ঠিকঠাক হইলে ওগুলো এমনি বেনিফিট হিসাবে উৎপন্ন হয়, লাভ হিসাবে, প্রীতি এবং সুখ, এই 3টার লাভ দেখেন না। বিতর্ক বিচার এগুলো আপনার থেকে করতে হবে,
বান্তে দুইটা একাগ্রতা, করার থেকে বাকিটা বিতর্ক, বিচার, খুব একাগ্রতা, এই কাছাকাছি। হ্যাঁ, তিনটা হ্যাঁ। আপনাকে করতে হবে। করার সঙ্গে সঙ্গে ওগুলো স্পেশাল বেনিফিট হিসেবে এসে যাবে। যেমনটা আমরা পটভি ধাতু, আপধাতু, বায়ু ধাতু, তেজ ধাতু, এই চারি ধাতু মিলন হওয়া মাত্র এখানে আরো 4টে বিষয়ের সমন্বয় ঘটে গেছে অটোমেটিক। কি কি? হ্যাঁ বান্তে আপদ, এই বর্ণ, গন্ধ, রস, ওজ। বর্ণগন্ধ, রস, ওজ। ঠিক এখানেও এই তিনের সমন্বয় ঘটা মাত্র প্রীতি এবং সুখ এটা অটোমেটিক ভাবে আপনার উৎপন্ন হয়ে যাবে। না, দরকার ছিল আবার এগুলো আলোচনা করার, অনেকদিন না ঠিক আছে বলতো, এগুলো আলোচনা করার প্রয়োজন, যেহেতু আমাদের পাশাপাশি সবাই কিছুক্ষণের জন্য বাবা মা ধ্যান সমাধি করা হয়, করতে হবে। অভিবর্গ যারা শুনতে চান? সুপ্রিয় বাবু তো আসে নাই মনে হয় আজকে। সুপ্রিয় বাবু কোথায়? কালকে তো আসে না বোধহয়। আমাদের এখানে অনেকজনে আছেন এখন বর্তমানে, তারা বিবিধভাবে আসলে এই ক্লাসগুলো দীর্ঘদিন না করলে পরবর্তীতে আর করা যায় না, করার মতো আর মানে ইচ্ছা থাকলেও আর যুক্ত হয়ে থাকাও যায় না, বোঝা যায় না, না বুঝলে একটা জিনিসে পড়ে থাকাও যায় না। এরকম অনেকের এরকম নাম আছে, একটু মেসেজ দিয়ে দেবেন সবাইকে। যারা যারা যুক্ত থাকতে চান তারা যেন আমাদেরকে একটা মেসেজ পাঠায়, বাকিগুলোকে আমরা ইয়ে করে দেবো। প্রত্যেকদিন তাদেরকে কল দিলে তাদেরও হয়তো সেই বিষয়টা বিরক্তবোধ হতে পারে। আমি ক্লাস করি না, আমাকে ডেলি ফোন করে বিরক্ত করতে থাকে, এরকম একটা অনেকের ভাব হতে পারে। তো আমাদেরকে একটু জানাবেন যারা যারা ক্লাস করতে ইচ্ছুক, হ্যাঁ, অথবা ক্লাসের মধ্যে একটা মেসেজ দিয়ে দিলে হবে। মানে যারা যারা ক্লাস করতে আগ্রহী তারা কিছু একটা সিম্বল পাঠিয়ে দিলে হবে, এরকম হাত জোর করা সিম্বল, যে কোনো একটা কিছু, মানে আমি থাকবো ক্লাস। না বান্তে নিজেও কিতে হয়ে যেতে পারে তো, আর নিজেও ইচ্ছা করলে ইয়ে করতে পারে, নিজে ইচ্ছা তবে করলে আমাদের হয়ে কথাগুলো যেতে তো শুনতেছে না তো এখন, এই জন্য মেসেজ পাঠাইতে হবে আপনাদের, যে কোনো একজনের মেসেজ পাঠিয়ে দিবেন যেন তারা ইয়ে করে দেয়, নিজে নিজে মানে কাট হয়ে যেতে পারে। তো এবং তো এমনি আমাদের ক্লাসে প্রায় সময় যারা যুক্ত থাকে আর কি, ওরা তো যুক্ত থাকবে আশা করি, এরা যাবে না, কারণ ওনাদের মধ্যে কিছু রস আস্বাদন তো হচ্ছেই। আর যারা টোটালি আসতেছে না, হয়তো ওনাদেরকে এখন যেহেতু হচ্ছে না, ওদেরকে নিয়ে আমরা পরবর্তীতে আবার পারবো। ঢুকতে চাইলে বলবে, আমরা ঢুকাবো আবার। হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই। এখানে এগুলো নিয়ে আসলে ইয়ে না করলে যদি কেউ মনে কষ্ট পায়, সেটা বলতেছে। ঠিক আছে, তারপরে তাহলে দ্বিতীয় ধ্যান আলোচনা করার আর দরকার আছে। দ্বিতীয় ধ্যান বান্তে বিতর্ক বিচার কেন বর্জিত হবে? আমরা তো আগে পড়ছি শুধু বিতর্কটা, বিতর্ক পরিচিত হবে, বিচার নয় তো। বিতর্ক বিচার এখানে বর্জিত হচ্ছে। ঠিক আছে, বুঝছেন, ভালো প্রশ্ন। এই বিতর্ক বর্জিত হয় না, বিতর্ক অটোমেটিক থাকবে, এটা থাকে আর কি, এটা থাকবে, এটা আপনার হিসাবের বাইরে, এটার দিকে আপনার নজরের দরকার নাই তখন আর। এটা বাইপাস হয়ে যায়, অটোমেটিক্যালি বাদ অবশ্যই থাকবে এটা। হ্যাঁ, এটা আগেও জানতাম বান্তে, কিন্তু বিচারটা থাকে, বিচারের নিয়ে তো দ্বিতীয় ধ্যান শুরু হয়। তো এখন এখানে লিখে দিয়েছি বিতর্ক বিচার বর্জিত আধ্যাত্মিক সম্প্রসার। আচ্ছা, আমরা দ্বিতীয় ধ্যান কমপ্লিট তো এখন, বিতর্ক বাদ দিয়ে না, এখানে বিচার বাদ দিছে তো বান্তে, এখানে বিচার বাদ দিয়ে দিছে। না না, দ্বিতীয় ধ্যানে বিতর্ক বাদ দিয়ে বাকিগুলো আছে। আচ্ছা, বিতর্ক বাদ দিয়ে বাকিগুলো আছে, তাহলে বিতর্ক কি নাই? বিতর্ক আছে, এটা আমার দৃষ্টিকোণের বাইরে, আমি এটা দেখার প্রয়োজন পড়তেছে না আর। আগে যেভাবে আমি এটাকে যত্ন করেছিলাম, যেভাবে দেখছি ওভাবে আমার এইটার দিকে আর ফোকাস দিতে হচ্ছে না। বাতে সুকুমার প্রশ্ন, বিতর্ক তো ঠিক আছে বুঝলাম, কিন্তু বিচার কেন বাদ দিল ওরা, সেটা বলতেছে। আসতেছি, একটা আসতেছি যে। আচ্ছা হ্যাঁ, না বান্তের কথা মতো মানে বিচারও আছে, বাদ দেয় নাই, বিতর্ক মতে বিচারও আছে, বিচারের মতো করে এগুলো বিচারও আছে, কিন্তু সেভাবে ফোকাস না দিয়ে ওই হ্যাঁ, মানে ওইদিকে আমার এখন আর দৃষ্টিপাত করার দরকার নাই। যেমন এখানে কতগুলো কুত্তা আছে এখানে, বুঝছেন, ওরা বলে স্কুলে পড়ে বলে কুত্তাগুলা,
এগুলো প্রথম প্রথম অনেক অসুবিধাতে ছিল বলে তারা পরবর্তীতে এগুলো স্কুলে পড়াইতে মাইর খাইতে ইয়া করতে করতে এগুলো পরে একদম ঠিক কোথায় পায়খানা করবে, কোথায় প্রস্রাব করবে, কোথায় কি করবে ওরা সব জানে, বুঝছেন? হ্যাঁ, এরকম এখানে কুত্তা কতগুলো বলে আছে, আপনারা দেখেছেন কিনা জানি না, আমি দেখেছি কয়েকটা, এগুলো এরকম। ঠিক হ্যাঁ, ঠিক এভাবে আমাদের চিত্তকে এভাবে প্রতিদিন আমরা এই ইয়েগুলো দ্বারা নানা যে কার্যক্রমগুলো আছে শাসাই, যেগুলো দ্বারা আমরা চিত্তকে শাসাই, ভয় দেখাই, এই করি সেই করি, করতেছি না আমরা প্রতিনিয়ত চিত্তকে ভয় দেখাচ্ছি না, এটা করিও না, এটা করলে এই বিপদ আছে, এই শাস্তি আছে, তা আমরা বারণ করতেছি না সারাক্ষণ। এমনি তো মনে হাজারো কথা আমাদের উৎপন্ন হয় না? আমরা কি সবগুলো বলি? কেন বলি না? এগুলো আমরা ইয়া করে ঠিক করে ফেলি, শাসন করে কথা বের হওয়ার আগে, কাজ হয়ে যাওয়ার আগে, অনেক আগে থেকে ওকে আমরা শাসন করতেছি, চিত্তকে শাসন করতেছি বলে ব্যতিক্রম কথা বলে ফেলে না, নাহলে তো বলে ফেলতো। আমি এখনই যে কথা বলছি যে কত অহরহ রকমের কথা আমার মধ্যে উৎপন্ন হচ্ছে, কিন্তু আমি যেগুলো বলতেছি এগুলো মানে সাজিয়ে গুছিয়ে বেছে বুঝে এটা বলা প্রয়োজন মনে করতেছি বলে বলতেছি যে, কিন্তু এই কথার মধ্যে যদি আমাদের স্মৃতিপট না থাকে তাহলে হুলস্থুল করে বলে ফেলে, যেমনটা পাগলরা। হ্যাঁ, আমাদের মনের মধ্যে যা যা কথাগুলো উৎপন্ন হয় এগুলো যদি আপনি বলতে থাকেন আপনাকেও মানুষে পাগল বলবে। যেগুলো আমরা এগুলো বাঁধে রাখি বলি, আটকায় ফেলে বলি, বুঝছেন? প্রত্যেকে এরকম মানে হাসার কোনো ব্যাপার নাই, আমরা প্রত্যেকে এরকম, যেগুলো আমরা আটকাই বলি আমাদেরকে পাগল বলতেছে না, যে যদি এগুলো না আটকাইতাম সবাই 10 পাগলের মতো আমরাও পাগল। এই জন্য তো এটা জ্ঞান, এটা তো জ্ঞান বলা হচ্ছে আর কি, আটকানোর কারণ হচ্ছে জ্ঞান থাকার কারণে আটকানো হয় আর কি। যেমন আমরা অনেকের পায়খানা প্রস্রাব আছে, নির্দিষ্ট একটা বয়স হয়ে গেলে ও আর পায়খানা প্রস্রাব আটকাইতে পারে না, ব্যালেন্স চলে যায়। ঠিক আমাদেরও যে এই কথাবার্তা কাজকর্মের ব্যালেন্স যখন আমাদের হারিয়ে যায়, ওরকম আটকিয়ে রাখার, ধারণ করে রাখার যে ক্ষমতা ওটা যদি হারিয়ে যায় তখন আমরাও পাগল আর কি। হ্যাঁ, আচ্ছা, তো এই ক্ষেত্রে গিয়ে এই বিচারের আর তিনি প্রয়োজন বোধ করে না, শিক্ষিত হয়েছে, চিত্ত শিক্ষিত হয়েছে, চিত্ত উন্নত হয়েছে, আর এটার প্রয়োজন নাই, এই জন্য এটা বাদ। আর সেটা ছাড়াও আরো প্রাণবন্ত, আরো আরামদায়ক, মজাদায়ক বিষয় সে এখন দৃষ্টি দেয়, প্রকাশ দেয়। প্রীতি, সুখ, একাগ্রতা, একাগ্রতাটা এদের মানে এগুলো ছন্দের সাথে হোক যে কোনো কারণে হোক, এই একাগ্রতাটা লাস্টে ইয়া করা হয়েছে, এটা আমি এখনো জানি নাই। হ্যাঁ, কেন এটা লাস্টে লেখা কেন হয়? এটা তো কাজ, একাগ্রতা আমাকেই করতে হয় না, এটা কেন মানে লাস্টে গেল? বলতে মনে হচ্ছে এটা ছন্দ মেলানোর হয় জন্য এই বা কারণে, কিছু একটা ব্যাপার আছে এরকম। এই প্রত্যেকটা বিষয় হওয়ার মূল জায়গা হচ্ছে একাগ্র না থাকলে একটা হচ্ছে না, সে কারণে মনে হচ্ছে এটা। আমি মনে করছি, জানি না। যাই হোক, আমিও এটা ইয়া করি নাই, জানি নাই, তারপরেও মাঝে মধ্যে চ্যাট জিপিটি থেকে জিজ্ঞেস করতে পারেন এরকম কিছু জানবে কিনা। হ্যাঁ, এটা অবশ্য জিজ্ঞেস করা যায়। হ্যাঁ, তারপরে ওই লাইভে থেকে জিজ্ঞেস করলে সরাসরি ও উত্তর দেবে। তো ওরা তো কমার্শিয়াল হয়ে গেছে মনে হয়, বেশি কিছু কয়েকবার ই করার পরে ও না জানলে তখন একটু মাথা গরম হয়ে যায় ওর, ও যেগুলো জানে না ওর থেকে তখন বিরক্ত লেগে যায়, মাথা গরম হয়ে যায়। আচ্ছা আচ্ছা, তারপরে হচ্ছে যে একাগ্রতা, প্রীতি, সুখ, এই তিনটা নিয়ে হচ্ছে যে তৃতীয় ধ্যান, তখন বিচারও বাদ গিয়ে একাগ্রতা, প্রীতি, সুখ, একাগ্রতা, এই তিনের সমন্বয় হচ্ছে যে তৃতীয় ধ্যান। তিনটার প্রতি তিনি দৃষ্টি রাখেন। যেমন আপনার সামনে 4-5 রকমের জিনিস রাখলে প্রত্যেকটা জিনিসের প্রতি আপনার ইয়ে থাকে না, মাইন্ড একাগ্র ওটা থাকে না, ওই 3 বিষয়কে গৌণ করে ওই 2 বিষয়কে আপনি দেখে থাকেন। ঠিক একই রকম এখানে বিতর্ক এবং বিচার বাদ দিয়ে আর 3 বিষয়ের প্রতি ওনার মনোনিবেশটা থাকে।
যখন 3 বিষয়ে মনোনিবেশ থাকে ওই অবস্থাকে বলা হয় তৃতীয় ধ্যান। চতুর্থ ধ্যান হচ্ছে কি? প্রীতি বাদ দিয়ে, প্রীতির প্রতিও তিনি মনোযোগ দেন না। কেন দেন না, কি কারণে দেন না, এই জাতীয় অনেকগুলো কথা আছে, কিন্তু আরো আমরা সেদিকে এখনো কিন্তু পড়ি নাই। এগুলো অনেকগুলো কথা আছে। কেন প্রীতি বাদ দেন ওই পর্যায়ে গিয়ে, কেন এই যে বিতর্ক কেন বাদ দেন, কেন ওনার দৃষ্টিতে আসে না, এগুলো প্রত্যেকটা নিয়ে কিছু গল্প কথা আছে বোঝার জন্য। হ্যাঁ, আসলে এগুলো তো শুরু করছি যে আমরা, এগুলো এখনো অনেক বিশাল এবং ব্যাপক আলোচনা এগুলো নিয়ে আছে। তবে এখানে চতুর্থ ধ্যানে গিয়ে ওই তিনটাকে উপেক্ষিত করা হয়েছে, সেখানে উপেক্ষাটা আসছে কি নাকি? চতুর্থ ধ্যানে গিয়ে হচ্ছে যে উপেক্ষা, উপেক্ষা, একাগ্রতা, উপেক্ষা এবং একাগ্রতা, হ্যাঁ, এটা পঞ্চম ধ্যানে। পঞ্চম ধ্যান তো নাই এখানে, আমরা পঞ্চম ধ্যান পাইছি এতে শুধু। সেজন্য তো বান্ধব এখানে একটু আগের পড়া চাইতে এখানের পর একটা এলোমেলো হয়ে যাচ্ছে আর কি। না, এটা সমাধান তো আমরা আগেই বলেছি, এটা পড়ার আগেই বলেছি, পড়ার আগে বলা হয়েছে সূত্রপিটক মতে এবং অভিধর্মপিটক মতে বিষয়টা আছে। এই বিষয়টা খুব বড় আকারে প্রশ্ন পাঠানো হয়েছিল ষষ্ঠ সংগতিতে। আচ্ছা, এই বিষয়টা যেন ঠিক করা হয়, তো কিন্তু এটার কোনো উত্তর দেয় নাই, এবং সামনে কি সংগীতে 8টা হবে, সপ্তম সংগীতে হবে, এবং ঠিকও করে নাই, বুঝছেন, ঠিকও করে নাই এবং ইয়েও করে নাই, সমাধানও করে নাই। আজ আগে যেমন ছিল তেমন ভাবেই রেখে দেওয়া হয়েছে। সুতরাং ওই বিষয় নিয়ে আমরা আর এটাকে ইয়ে করতে পারবো না। তবে আমরা একটা মোটামুটি 2-এর একটা সমন্বয় কিন্তু আমরা করেছি। এই দৃষ্টিকোণ থেকে হলো এটা আপনি এভাবে মিলাইতে পারেন, ওই দৃষ্টিকোণ থেকে হলেও এই চতুর্থ ধ্যান আপনি মিলাইতে পারেন। এটা কিন্তু আমরা একটা সুন্দর একটা ইয়ে করছিলাম। এই মুহূর্তে আমি অর্ধেকের মধ্যে এটা আবার মিলাইতে পারবো না, ওই জায়গায় আবার ক্রমান্বয়ে আসতে হবে। এখন আমার এটা স্মৃতি থেকে ছুটে গেছে, স্মৃতি থেকে আপাতত ছুটে গেছে। হ্যাঁ, মানে পুরো বিষয়টা আমরা একটা ম্যাচিং করছিলাম। কেন এটা পঞ্চম ধ্যান আকারে এভাবে এখানে বোঝানো হয়েছে, কেন ওটা চতুর্থ ধ্যান আকারে ওখানে বোঝানো হয়েছে, এবং এগুলোর সঙ্গে আবার আমাদের যে 31 লোকভূমির মধ্যে ব্রহ্মলোকীয় যে সিস্টেমগুলো আছে ওই সিস্টেমগুলোও সবগুলো আবার মিলানো যাচ্ছে না, এ জাতীয় কিছু প্রবলেম ওখানেও আছে। আচ্ছা, হ্যাঁ বানতে গতবার হয়েছিল এটা কথাটা, হ্যাঁ বলছি। আচ্ছা, তাহলে উপাসক সুকুমার বাবুর যেটা কথা ছিল এটা কি সমাধান হয়েছে? না, দিক দিয়ে যেটা ঠিক আছে বানতে, সূত্র পিটক এবং অভিধর্ম দিক দিয়ে আর কি। এটা মানে মনে রাখবেন, অভিধর্ম পিটক এবং সূত্র পিটকের এই বিভাজনটা এখানে আছে। এটা এখন পড়তেছি যে এটা সূত্র পিটকের অন্তর্গত। হ্যাঁ, কোনটা এখন? হ্যাঁ, এটা সূত্র না, মহাপরিনির্বাণ সূত্র। হ্যাঁ, মহাপরিনির্বাণ সূত্র। এটা সূত্রের আলোকে এই কথাবার্তাগুলো। ঠিক আছে, আমি তো 4টা আসতে বলতে এখানে, তো ওগুলোর মধ্যে 5টা পড়ছি। তবে অভিধর্মের বিষয়টা এটা গুরুত্ব দেন সবাই। হ্যাঁ, অভিধর্মের এই পঞ্চম ধ্যানকে মানে পঞ্চম ধ্যানকেই মানে বর্তমান বিজ্ঞ সমাজ চিহ্নিত করছে। হ্যাঁ, ওটার সঙ্গে সবকিছু মিলে আমাদের 31 লোকভূমির সমস্ত কথাবার্তা কার্যকলাপ গুলো সবগুলো ওখানে এই পঞ্চম ধ্যানের সঙ্গে হলে মিলে, চতুর্থ ধ্যানের সঙ্গে সবগুলো মিলে। এখানে আরেকটা জিনিস কুমার, আমাদের প্রশ্নটার সমাধান এখানে আসছে তো, কারণ আমরা অভিধের মধ্যে আমরা 5 পর্যন্ত পাইছিলাম যে, তখন একটা একটা করে বাদ গেছিল। হ্যাঁ, এখানে 4টা মিনিট দেখি ওরা 2টা বাদ দিছে, 2টা বাদ দিছে আর কি। মানতে ওটাই হয়েছে যে বিতর্ক বিচার বর্জিত, এখানে 2টা একসঙ্গে বাদ দিয়ে ফেলছে।
দুইটা একসঙ্গে বাদ দিয়ে জ্যোতিপ্রসাদ, ফেলছে, সেটা তো আমি প্রথম চিত্তের থেকে বলছিলাম। একাগ্রতা। এর মধ্যে সাচ্চা বিভঙ্গ সূত্রের মধ্যেও এরকম দুইটা একসঙ্গে বাদ দেওয়া আছে, বুঝছেন? তারপরে ওইটা বাদ দিয়ে মিলিতে গিয়া এখানে এই কাজটা হয়েছে আর কি, সূত্রপিটকে হ্যাঁ, তারপরে সূত্র করছে সে কারণে। না, শুধু সেটা আমাদের সমস্যা, এটা তো না, না, সঙ্গীতের আমাদের মধ্যে সমস্যা এটা না, কিন্তু আমি ওই দিক দিয়ে বলতেছি আর না, কি। আমাদের না, শুধু এটা সঙ্গীতের মধ্যে প্রশ্ন পাঠানো হয়েছে, মানে সহজ বিষয় না এটা। এটা সহজ বিষয় নয়, মোটেও নয়। হ্যাঁ, এটা কঠিন বিষয়, আর ওখানেও কোনো সমাধান করে নাই। তার মানে ওখানে নিশ্চয় এটা নিয়ে আর কোনো ইয়া করতে চাই নাই, ঘাটাঘাটি করতে চাই নাই, বিশেষ নাড়াচাড়া করতে চাই না, যেমনি আছে এমনি আপাতত থাকুক। সপ্তসঙ্গীতির কথা বলতেছেন। সপ্তসঙ্গীতি এটা খুব বর্ণাঢ্য ধনী ব্যক্তিত্ব যেমন প্রয়োজন আছে, এবং রাজকীয় ক্ষমতা ও লাগবে, এবং এবং পক্ষপাতহীনভাবে ক্ষমতা যে ভিক্ষুর আছে, ওই ভিক্ষু এখানে পৌঁছে যাইলে ওইরকম বিষয়টাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানে মনে করেন এখানে সবচেয়ে একজন বড় ভান্তে, উনি ক্ষমতায় এবং ওয়াই সব দিক থেকে উনি সেরা। তো দেখা যাবে যে ওনার ওরকম বিচক্ষণতা নাই যেগুলো নিয়ে গবেষণা করবে। তো ওরকম ব্যক্তিত্ব যদি ওখানে পৌঁছে যায়, ক্ষমতা বলে তো উনি চলে যাবে। তো সঙ্গীতি তখনই করা সম্ভব হয় যদি সকলে মিলেমিশে যে যোগ্য ওকে যদি পাঠায়। যদি ওরকম ওয়ার বলে যদি এখানে চলে যেতে চাই, আর ওখানে সঙ্গীতি কারক হিসেবে একটা বিশাল নামেরও ব্যাপার আছে, ওটার উপরে ভিত্তি করে যদি ওখানে চলে যেতে চাই, তাহলে আর এটা হবে না। তো এটা নির্বাচন করার সুন্দর প্রক্রিয়া না থাকলেও সঙ্গীতি শুদ্ধ হবে না। সেরকম হওয়ার কথা নয় সপ্তম সঙ্গীতি। আমরা কি কালকে আবারও কি এটা নিয়ে আবার পড়বো কি? আচ্ছা, সময় তো শেষ হয়ে গেছে মধ্যে। আজকে তো সময় শেষ হয়ে গেছে। সমাধি না, কালকে এখন এখানে সবাই শুনছে, টুকটাক প্রশ্ন থাকলে কারো হয়তো আমরা সবাই আলোচনা করব, আর আমাদেরও যদি কোনো কিছু প্রশ্ন উত্থাপিত হয় তাহলে প্রশ্ন করবো বলতে, নাহলে প্রজ্ঞা করবো। 83 পৃষ্ঠা এবং 84 পৃষ্ঠার দিকে একটু করে দেখে এরপরেরটা চলে যাবো। ঠিক আছে বলতে। সধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা মহাপরিনির্বাণ সূত্রের পরিশিষ্ট আলোচনা করছিলাম। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। পুনরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুবান্ধী দেহকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং আমরা প্রত্যেকেই প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু সাধু সাধু।